হ্যালো, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে অন্য আরেকটা সিভিএলএম নিয়ে। এই সিভিএলএম এর নাম হচ্ছে ক্রিয়েটিং মকআপ অ্যান্ড প্রিন্ট। মকআপ বলতে আমরা বুঝি কোনো একটা ডিজাইনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো আমরা যদি এটা আর সহজভাবে দেখতে চাই, দেখেন লেখা আছে মকআপ হলো কোনো ডিজাইন বা কাজের বাস্তব রূপ, যেখানে দেখা যায় কাজটি কেমন দেখা যাবে। মানে আমি একটা ডিজাইন করলাম এবং এই ডিজাইনটা করার পর এটা সুন্দরভাবে সাজাইলাম, এই সাজানোটাকে বলা হয় মকআপ। মকআপ অনেক ধরনের হইতে পারে, টি শার্টের মকআপ হইতে পারে, বুক কভার মকআপ হইতে পারে, লোগো ডিজাইন মকআপ হইতে পারে, ফ্লায়ার ডিজাইন মকআপ হইতে পারে, ব্রোশিয়ার ডিজাইন মকআপ হইতে পারে। এই ধরনের আরো অনেক ধরনের মকআপ আছে। তো আজকে আমাদের সিভিএলএম এর ভিতরে আলোচনার বিষয় হচ্ছে ক্রিয়েটিং মকআপ অ্যান্ড প্রিন্ট। এই মকআপ কিভাবে তৈরি করা যায় এবং হচ্ছে প্রিন্টের জন্য এটাকে রেডি করা যায়। ঠিক আছে, এই সিভিএলএমটা খুবই ছোট, মাত্র হচ্ছে 2-3টা পেজ, খুবই ছোট। ঠিক আছে, এবং এই সিভিএলএম এ বলে রাখি যে যে সকল প্রশ্নগুলো আছে এর ভিতরে 50% আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি, 50%। ঠিক আছে, তো আজকে আমাদের হচ্ছে লার্নিং আউটকাম হচ্ছে আমরা এই সিভিএলএমটা থেকে মোটামুটি ভাবে কিভাবে একটা মকআপ তৈরি করা যায় সেটা দেখবো, এবং মকআপের এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করা যায়, তারপর হচ্ছে মকআপ কিভাবে তৈরি করা যায়, তারপর প্রিন্টের জন্য কিভাবে হচ্ছে এটাকে প্রস্তুত করা যায়, আমরা হচ্ছে এই বিষয়গুলো দেখবো। ঠিক আছে, এই যে প্রিপেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট, ক্রিয়েট মকআপ এন্ড হচ্ছে প্রিন্ট ড্রাফট, প্রিন্টের জন্য কিভাবে রেডি করব। ঠিক আছে, তো আমাদের এই সিভিএলএমটার ভিতরে দেখতে আছে অ্যাসেসমেন্ট অফ পারফরম্যান্স ক্রাইটেরিয়া। মানে আপনি নিচের এই টপিকগুলো থেকে আজকের পারফরম্যান্স ক্রাইটেরিয়া হবে, এবং আপনাদের যে অ্যাসেসমেন্ট হবে রিভিউ অফ কম্পিটেন্সি, এখান থেকে কিছু টপিক থাকবে, ওই জবটা আসলে ওই দিন আপনি পারেন কিনা। তখন দেখবেন এসএসও যিনি থাকবে উনি বলবে নিচের যে অপশনগুলো আছে সবগুলোতে টিক মারবেন, টিক মার্ক। আপনি কম করে হলেও 50 থেকে 60টা টিক মার্ক দিতে হবে। এই যে আপনাদেরকে গতকাল দেখাইছি যে 1 থেকে 27টা অ্যাসেসমেন্ট পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এখানে আছে হচ্ছে এই 17টা। এই ধরনের মোটামুটি 50 থেকে 60টা এই ধরনের, এই যে এখানে লেখা থাকবে ইয়েস অর নো, মানে আপনি এই টপিকটার কাজ যেদিন অ্যাসেসমেন্ট দিবেন আসলে ওই দিন পারেন কিনা। যদি পারেন তাহলে এখানে দিয়ে দেবেন হচ্ছে ইয়েস। ঠিক আছে, এই যে ইয়েস, পারলে হচ্ছে যেভাবে ইয়েস দিবেন সবগুলোতে। ঠিক আছে, সবগুলোতে ইয়েস দিবেন, না পারলে ইয়েস দিবেন। অ্যাসেসর বলবে যে আজকে যদি আপনি এখান থেকে কোনো একটা টপিকে টিক মার্ক না দেন তাহলে হচ্ছে আপনি এই দিন, মানে যেদিন অ্যাসেসমেন্টটা হবে এই দিন আপনি ওই টপিকের কাজ পারেন না। যদি কাজ না পারেন তাহলে তো আপনার অ্যাসেসমেন্ট দেওয়ার অধিকার নাই। তার মানে আপনি যখনই এই সবগুলা টিক মার্ক দিবেন তখনই হচ্ছে কি আপনি সবগুলা কাজ পারেন। তো এরপরে হচ্ছে অ্যাসেসর আপনার অ্যাসেসমেন্ট নেবে। আর অ্যাসেসমেন্ট নেওয়ার সময় একটা শর্ত হচ্ছে আপনি আপনি যে কাজটা পারেন ওনার সাথে একটা এগ্রিমেন্ট করবেন যে আমি কাজটা পারি, এই জন্যই হচ্ছে আজকে অ্যাসেসমেন্টে বসছি। যখন অ্যাসেসমেন্ট শেষ হবে তখন মনে করেন আপনি এটা কাজ পারেন নাই, তখন অ্যাসেসরকে বলতে পারবেন যে আমি কাজ পারি না, কারণ তো আপনি সকালবেলায় বলেই দিয়েছেন যে আমি কাজ পারি এই জন্য অ্যাসেসমেন্ট দিতে বসছি। এটাকে বলা হয় এগ্রিমেন্ট শিট। যখন অ্যাসেসর আপনাদেরকে ডেমো দিবে তখন কয়েকটা শিট থেকে সাইন করা নেবে, তার ভিতরে এগ্রিমেন্ট শিট এটা হচ্ছে একটা। তো তখন এই এগ্রিমেন্ট শিটে বলবে যে নাম টাম লেখার পর এই সবগুলো অপশনে একটা করে টিক মার্ক দেন। ঠিক আছে, যাই হোক, এই জন্য এখানে লেখা ছিল যে ইয়েস এবং হচ্ছে নো, এই যে ইয়েস এবং নো, এই জন্য এখানে লেখা ছিল। ঠিক আছে, তো আমরা ক্লাসে ব্যাক করি। 1 নাম্বার দেখে লেখা আছে রিকোয়ার্ড প্রফেশনাল ডিজাইন ওয়ার্ক আর সিলেক্টেড। মানে প্রফেশনাল ডিজাইন ওয়ার্ক করতে হলে আমাদের প্রফেশনাল সফটওয়্যার সিলেক্টেড করতে হবে। ঠিক আছে, তারপরে ডিজাইনটা কিরকম হবে এটা আইডিয়া করতে হবে, মানে স্কেচ করতে হবে, মানে মাথায় প্রথমে নিয়ে আসতে হবে আসলে আজকে আমি কি ডিজাইন করব এবং আমার এই ডিজাইনটা কি রকম হবে, এটা এখানে বলা আছে। ঠিক আছে, তারপর appropriate tools palette and arrange them need are identified, মানে যখন যে টুলসটা প্রয়োজন পড়ে ওই টুলসটা ব্যবহার করে এটা আমরা ডিজাইন করব। এটা আগেও ছিল তাই না, পূর্বের সিভিএলএম এও ছিল। তারপর হচ্ছে রুলার ইউনিট, গ্রিডস, গাইডস, স্মার্ট গাইডস,
এবং এস পার এস রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এই সবগুলো অপশন ইউজ করতে। তো রুলার কি, তারপরে হচ্ছে গাইড কি, তারপর গ্রিড কি, এই সবগুলো বিষয়ে আমরা হচ্ছে দেখাবো। তবে যেহেতু এখন ফটোশপে আছি, ফটোশপে যে কয়টা অপশন আছে আমরা আপনাদেরকে সেগুলো দেখাইতে চাই। ক্রিয়েট। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি মাউস যে জায়গায় ক্লিক করতেছি, মাউসে ক্লিক কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখেন এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, আমাদের টপিকে যেহেতু চলে আসছে, এই যে এখান থেকে রোলার, এই যে রোলার, রোলার বলতে আমরা স্কেল দিয়ে স্কেল করতাম, মনে আছে? এই যে স্কেল করার সময় স্কেলে একটা মাপ লেখা ছিল, এটাকে মনে আছে? আমরা যদি ফটোশপে এবং ইলাস্ট্রেটরে আসি, দেখবেন এই যে বাম দিকে এবং ডান দিকে এরকম 0 থেকে 1 2 3 4 এভাবে মাপ দেয়া আছে, এগুলো হচ্ছে রোলার। এবং এই রোলার থেকে যখন আমরা এখান থেকে টান দিয়ে, এই যে এখান থেকে টান দিয়ে যখন একটা এই মাঝখানে ছেড়ে দিব, এই যে মাঝখানে ছেড়ে দিব, দেখেন একটা লাইন চলে আসছে, তাই না? এই যে লাইনটা দেখা যায়, এই লাইনটা, এই যে লাইনটা, এটা 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 দেখা যায়। এই যে এতক্ষণ এই যে এটা ছিল রোলার, এটা হচ্ছে রোলার। কিবোর্ড থেকে কন্ট্রোল আর তে রোলার এনেবল করা যায়। যদি প্রশ্ন আসে যে রোলার আমরা কিভাবে এনেবল করব, মানে রোলার কিভাবে আনবো, কিবোর্ড থেকে কন্ট্রোল আর, আর যখন আমাদের কোনো একটা অপশন অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হবে, আমরা জাস্ট এখান থেকে রোলার দিয়ে এই যে এখান থেকে গাইড নিয়ে আসবো, গাইড, ঠিক আছে, এগুলোকে বলা হয় গাইড। তার মানে রোলার হচ্ছে এই যে ফটোশপের একটা স্কেল, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের ডিজাইনের অ্যালাইনমেন্ট সঠিক করতে পারি। এবং গাইড আমাদেরকে সাহায্য করে এই কাজটা আরো সুন্দর করতে। তো তার মানে এখানে যে ছিল যে রোলার এবং হচ্ছে গাইডস, এই দুটো কি করে, আমাদের কাজে সাহায্য করে। তারপর হচ্ছে এই যে আমরা গ্রিডস এবং হচ্ছে স্মার্ট গাইড, এটা দেখাবো ইলাস্ট্রেটর সফটওয়্যারে, ঠিক আছে, এটা পরে জানবো। আচ্ছা আমরা এখন আসি কি ড্রয়িং ডিজাইন লেআউট আর প্রিপেয়ার্ড, মানে আমরা যে ডিজাইনটা করব এই ডিজাইনে আমাদের কি ধরনের স্কেচ হবে এবং ফাইনাল আউটপুট কি রকম হবে, এইগুলো আমরা আগে থেকেই সিলেক্টেড করে রাখবো। তারপর হচ্ছে মার্কস আর ইন্টারেক্টেড, মানে এখানে হচ্ছে ট্রিম মার্ক, কাটিং মার্ক, রেজিস্ট্রেশন মার্ক, কালার বার, এই ধরনের একটা মার্ক দিতে হয়। এগুলো আমরা ইলাস্ট্রেটরে দেখবো, যেহেতু সিভিএলএমটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর রিলেটেড, এই জন্য হচ্ছে আমরা আপাতত এটা স্কিপ করতেছি, আমরা পরবর্তীতে এটা দিব। এবং আজকে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, এই ভিডিওতে দেখবেন যে ক্রপ মার্ক, তারপর হচ্ছে কয়েকটা বার মার্ক দেওয়া আছে, ওইগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন ওই ভিডিওটা। তারপরের দিন হচ্ছে আমরা ওইটা নিয়ে ক্লাস করাবো, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এবং ওই ভিডিওটার নিচে একটা পিডিএফ দেওয়া থাকবে, ওই পিডিএফে ওই বিষয়গুলো কি সুন্দরভাবে লেখা আছে ওই ভিডিওটার ডেসক্রিপশনে, ঠিক আছে। আচ্ছা তারপরে এই দেখেন লেয়ার লক ইজ অ্যাপ্লাইড, মানে লেয়ার লক করতে হবে, এবং লক করলে বাকিগুলো এডিটিং করা যাবে না, এটাও ইলাস্ট্রেটরে। আমরা আপাতত দেখে নেই ফটোশপে কিভাবে লেয়ার লক করতে হয়, জানি সবাই। এই যে লক তুলে দিলাম, এখন আবার লক করতে হলে কি করব, আমরা এই যে এখানে লক করে ক্লিক করব, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ার লক এবং আনলক। যখন আমরা একটা ছবি ওপেন করি, দেখেন আচ্ছা আমি একটা ছবি ওপেন করি, এই বিষয়টা দেখানোর জন্য। ওপেন, দেখেন আমি একটা ছবি ওপেন করলাম, এখন এই ছবিটা প্রথম অবস্থায় লক অবস্থায় থাকবে, এই যেরকম, যেহেতু এটা এডিটেড করা ইমেজ এই জন্য এটা লক নাই। যদি এটা র ইমেজ থাকতো, মানে ক্যামেরা দিয়ে তোলা কোনো ছবি হইতো, তাহলে এটা অবশ্যই লক থাকতো।
এই লক থাকা অবস্থায় যদি আমরা মুভমেন্ট করাইতে চাইতাম তখন কিন্তু এই যে মুভমেন্ট হচ্ছে না, তাই না? কি করতে হবে? এই লকটা তুলতে হবে। এই লকটা তোলার পরেও এখানে একটা লেখা আসবে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাতে ক্লিক করে তারপর মুভ করাইতে হবে। তো এইটা গেল ফটোশপে লেয়ার লকের বিষয়টা। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমরা করাবো তখন ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভিতরেও এরকম লেয়ার লকের অপশন আছে। আমরা যখন ইলাস্ট্রেটর করাবো তখন হচ্ছে দেখাবো, ঠিক আছে? আপাতত জাস্ট লেয়ার লক নামে একটা বিষয় আছে, এটা জেনে রাখেন। দেখেন লেখা আছে কন্টেন্টস আর ইনসার্টেড, মানে কন্টেন্টস বলতে ডিজাইনের ভিতরে কন্টেন্ট লেখা হইতে পারে, ডিজাইনের করার জন্য ওই ডিজাইনের লোগো হইতে পারে, ওই ডিজাইনের ছবি হইতে পারে, বা হচ্ছে কোনো আইকন হইতে পারে। এই সমস্ত বিষয় হচ্ছে ডিজাইনের কি কন্টেন্ট, এবং এগুলা ইনসার্টেড করতে হবে, মানে ওই ডিজাইনে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছে কালার এবং প্যাটার্ন ইজ অ্যাপ্লাইড ইফ পসিবল, মানে যদি সম্ভব হয় আমরা এগুলো অ্যাপ্লাই করব। অবশ্যই কালার কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে? তারপর বলছে পাথফাইন্ডার, এইটা আপাতত স্কিপ করার, ইলাস্ট্রেটর দেখাবো। তারপর হচ্ছে ফন্ট অ্যাট্রিবিউটস আর অ্যাপ্লাইড অ্যাজ পার রিকোয়ারমেন্ট, মানে অ্যাসেসমেন্টের কোশ্চেনের ভিতরে যে ধরনের ফন্ট বলা হবে বা যে ফন্টের নাম বলা হবে এই ফন্ট ইউজ করতে হবে। তো আমরা কি জানি ফটোশপে কিভাবে ফন্ট দিতে হয় বা চেঞ্জ করতে হয়? কিভাবে বলেন তো? প্রথমে আমরা টাইপ টুল দিয়ে কোনো একটা কিছু লিখবো, ধরেন এখানে কিছু একটা লিখলাম, ঠিক আছে? এটা বাংলা ফন্ট আসছে। এখন যদি এটাকে ইংলিশ ফন্টে নিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? বলেন দেখি কি করতে হবে? ফন্ট, আচ্ছা ফন্ট কোন জায়গা থেকে চেঞ্জ করব? আচ্ছা, লেখার উপরে ডাবল ক্লিক করলে ওই টেক্সটটা সিলেক্টেড হবে এবং এটা সিলেক্টেড হবে। সিলেক্টেড হওয়ার পর এখানে দেখবেন চলে আসছে ফন্ট বক্স। এই ফন্ট বক্স থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। অ্যাসেসমেন্টের কোশ্চেনের ভিতরে যে ফন্টটা বলা থাকবে আমরা জাস্ট এভাবে টাইপ করার পর যে লেখাটা লিখতে হবে ওই লেখাটা লিখবো। লেখার পর এই যে বক্সে লিখে দেব যে ফন্টের নাম বলা থাকবে, যে ফন্টের নাম বলা থাকবে জাস্ট ওই ফন্টটা দিয়ে দিব, ঠিক আছে? তাইলে হবে। এখানে এই কথাটাই বলা হয়েছে ফন্ট অ্যাট্রিবিউট আর অ্যাপ্লাইড অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তারপর বলছে জুম ইন এবং জুম আউট কিভাবে ইউজ করতে হয় গতকালে বলছি, বলেন তো? অল্টার চেপে ধরে মাউস হুইল আপ করলে কি হয়? জুম ইন হয়, ডাউন করলে জুম আউট হয়। সবাই কি বুঝতে পারছে এটা? কারো ভুল হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা ঠিক আছে, আবার আরেকভাবে জুম ইন জুম আউট করা যায়। কন্ট্রোল ধরে প্লাস প্লাস জুম ইন হবে, আবার কন্ট্রোল ধরে মাউস মাইনাস মাইনাস কি হবে? জুম আউট হবে। যদি আমরা একটা মানে ক্যানভাসের নির্দিষ্ট একটা জায়গায় জুম ইন করতে চাই তাহলে কি করব? এই যে এখানে একটা টুল বার আছে জুম টুল, জাস্ট জুম টুলটা সিলেক্ট করে ধরেন এই লেখার এই অংশে আমি জুম ইন করতে চাই, জাস্ট এই অংশে ক্লিক করব, দেখেন এই অংশে জুম ইন হইতেছে, তাই না? আর যদি আমি অল্টার ধরে জুম ইন করি তাহলে পুরো পেজটাই জুম ইন জুম আউট হইতেছে। এখন ক্লিয়ার? জুম ইন জুম আউট যেন কারো ভুল না হয়, কেউ যাতে কন্ট্রোল ধরে এরকম প্লাস প্লাস দিয়ে মানে একটা একটা ক্লিক করে করে করেন না করেন। অনেকে কি করে কন্ট্রোল জেড চাপবে, কন্ট্রোল ধরে এই হাতে জেড ধরে এই হাতে, মানে দুই হাতেই কিবোর্ডে চলে আসছে। তখন হচ্ছে আপনি এই মাউস কোন হাত দিয়ে চালাবেন? ওই যে আমরা যখন টাইপিং করতাম মানে আমাদের এফ বাটনের বাম দিকে যত বাটন আছে সব এই হাতে করতে হবে, আর ডান দিকে যত আছে এফ এর এই হাতে, ঠিক আছে? আচ্ছা, ডিজাইন ফর ফার্দার ইউজ ইজ সেভড, কয়েকটা ফাইল ফরম্যাটে ডিজাইনকে সেভ করতে হবে। যদি বলে পিএসডি ফরম্যাটে তখন কিভাবে সেভ করব? ফাইল সেভ এস, তারপর এই যে এখানে অবশ্যই এই যে এখানে অবশ্যই কি থাকতে হবে? পিএসডি থাকতে হবে। যদি পিএসডি না থাকে
এই যে এখানে পিএইচডি থাকতে হবে, এই যে পিএইচডি দেখা যায়, ডাবল জুম ইন করে দিছি। আচ্ছা যাই হোক, এবং এখান থেকে আমাদের যে যে ফরম্যাটটা বলে, যে সময় যে ফরম্যাটটা বলবে আমরা সেই ফরম্যাটে কি করব, সেভ করে দেব। যদি বলা হয়েছে জেপিজি তখন জেপিজি, যদি বলা হচ্ছে পিডিএফ, পিডিএফ অনেক সময় খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, খুঁজে পাওয়া যায় না, তখন এখান থেকে আমরা আসলে খুঁজবো। অনেক সময় হচ্ছে চোখে ধরা পড়ে না, আমরা আস্তে আস্তে খুঁজবো। যদি তাও না পাই আমরা কোন জায়গায় যাব, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এই এক্সপোর্ট এস এখানে গেলে আপনি এখানে কয়েকটা ফাইল ফরম্যাট পাবেন। এই যে এখানে দেখেন লেখা আছে পিএনজি, এই যে পিএনজি লেখা আছে, এই পিএনজি কিছু দেখেন লেখা আছে এসভিজি, জিআইএফ, আরো কয়েকটা ফাইল ফরম্যাট, ঠিক আছে। আবার আপনি যদি সেভ ফর ওয়েব থেকে যান, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এখান থেকে যদি যান এখানে দেখবেন আরো কয়েকটা ফাইল ফরম্যাট আছে। এই যে জেপিজি, লো, হাই, জেপিজি, পিএনজি, জিআইএফএফ, যে সময় যেটা ইউজ করার প্রয়োজন হবে আমরা ওই সময় এটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা আমরা আবার এটা শিটে চলে যাই। তারপর বলছে আর্টওয়ার্ক এন্ড প্রিভিউ আর ইউজড, তারপর হচ্ছে লেয়ার হাইট, এটা দেখাইছি অলরেডি। মার্ক, এটা পরে দেখাবো। গ্রুপ ক্রিয়েটেড, এই যে এখানে হচ্ছে এই কয়েকটা কাজ আছে ইলাস্ট্রেটরের ভিতরে, আমরা এটা পরবর্তীতে দেখাবো কিভাবে গ্রুপ করতে হয়। আমরা জানি, আমরা ওয়ার্ডে দেখাইছিলাম। আমি এখানে দুইটা শেপ নিয়ে দেখাই, ইনসার্ট শেপ, এই একটা শেপ, এখন এখান থেকে আমি আরেকটা শেপ নেই। এখন কিভাবে গ্রুপ করতে হয়, মানে দুইটা একটা শেপে কনভার্টেড হয়ে যাবে। এখানে আমরা বলেছিলাম যে একটা শেপ ক্লিক করার পর শিফট ধরে যদি একটা শেপে ক্লিক করি তাহলে দুইটা শেপই কি হয়, সিলেক্টেড হয়ে যায়। এখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি আমরা গ্রুপে ক্লিক করি, এই যে এই গ্রুপ থেকে এই গ্রুপে ক্লিক করি, তাহলে সবগুলো একটা গ্রুপে রূপান্তর হয়ে যাবে। এবং ইলাস্ট্রেটরের ভিতরেও সেম ভাবে জাস্ট সিলেকশন টুল দিয়ে ধরে এভাবে রাইট বাটন ক্লিক করে তারপর গ্রুপ করা যায়। এবং এই গ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। আমরা ইনস্টল দেখবো, আপাতত জাস্ট নামটা জেনে রাখি। আচ্ছা, তারপরে হচ্ছে নির্দিষ্ট ফাইল ফরম্যাটে কি করা, সেভ করে দেওয়া। এই ছিল হচ্ছে কয়েকটা আলোচনার বিষয়। এখন আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই প্রশ্নগুলোর ভিতরে 50% হচ্ছে কমন, গতকালকেও এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেখেন আমাদের প্রথম প্রশ্নে আছে হোয়াট ইজ স্টেশনারি ডিজাইন। স্টেশনারি বলতে ব্যবসায় পরিচয় তুলে ধরার জন্য ভিজিটিং কার্ড, লেটার হেড, এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইনকে কি বলা হয়, স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইন হইতে পারে হচ্ছে ভিজিটিং কার্ড, তারপর হচ্ছে ইনভাইটেশন কার্ড, এই ধরনের কার্ড হইতে পারে এই স্টেশনারি ডিজাইন। আমরা করব পরে, ঠিক আছে। এই দেখেন এখানে লেখা আছে স্টেশনারি ডিজাইন আর বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপস। এনভেলপস বলতে এই যে একটা ধরেন একটা ওষুধের একটা খাম থাকে না, বক্স থাকে না, এই যে খামটা ডিজাইন করতে হয়, এই খামটা যে ধরনের ডিজাইন হয় এই ধরনের ডিজাইন। তারপরে চিঠি পাঠানোর জন্য হচ্ছে আগেকালে ব্যবহার করা হইতো খাম, তাই না, ওই ধরনের খাম ডিজাইন করতে হয় কিভাবে, এগুলোকে বলা হয় এনভেলপস, ঠিক আছে। তারপর আসি ফ্লায়ার। ফ্লায়ার হচ্ছে এক ধরনের ডিজাইন, একটা পৃষ্ঠার বিজ্ঞাপন। ধরেন আপনার একটা বিজনেস আছে, এখন এই বিজনেসটাকে প্রচার করবেন, এই বিজনেসটা প্রচার করার জন্য প্রথমত বিজনেসের কি নাম সেটা প্রয়োজন না, সেটা প্রয়োজন। তারপরে আপনার বিজনেসের উপাদান কি, আপনার বিজনেস কি সম্পর্কে। ধরেন আপনার বিজনেস হচ্ছে ধরেন হচ্ছে কি মোবাইল ফোন, তো মোবাইল ফোন কোন ধরনের মোবাইল ফোন, ধরেন কোন কোম্পানির মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মডেল কি, তারপরে ব্যাটারি ক্যাপাসিটি কি, এই ধরনের বিস্তারিত ইনফরমেশন। তারপর হচ্ছে মানুষজন কিভাবে কিনবে, এই ধরনের ইনফরমেশন। এই সমস্ত ইনফরমেশন মিলে এক পেজে একটা ডিজাইন করা হয়, সেই ডিজাইনটার নামই হচ্ছে কি ফ্লায়ার। ফ্লায়ার কয় পেজে হয়, এক পেজে। আমরা ফ্লায়ারও করবো আস্তে আস্তে। তারপর দেখেন লেখা আছে হোয়াই উই ইউজ ব্রুশিয়ার। ব্রুশিয়ার কেন লাগে, কি কথা, ব্রুশিয়ার হচ্ছে ভাঁজ করা ইনফরমেশন,
ধরেন একটু আগে আমি আপনাদেরকে বললাম যে একটা কোম্পানির ইনফরমেশন এক পেজে যতটুকু দেওয়া সম্ভব সব দিয়ে একটা ডিজাইন করা। এখন আমি যদি আপনাকে বলি কোম্পানি অনেক বিস্তারিত ইনফরমেশন দিতে যাচ্ছে এবং মানুষজনের কাছে এটা পৌঁছতে যাচ্ছে, এখন এইটাকে কয়েকটা পেজে যখন ডিজাইন করা হয়, এখন এইটা যখন মানুষজনের কাছে পৌঁছানো হবে তখন ডিজাইন অনেকগুলো হবে, একটা A4 পেপারই হবে, কিন্তু A4 পেপারটাকে 3 ভাগে ভাগ করা হবে, 3 ভাগে ভাগ করে বা 2 ভাগে ভাগ করে ডিজাইন করা হবে। এটার 2 পিঠে ডিজাইন হইতে পারে, এই পাশে এবং ওই পাশে। এই ধরনের ফোল্ড ডিজাইন হইলে তখন এগুলোকে বলা হচ্ছে ব্রোশিয়ার। ঠিক আছে, আমরা দেখবো আস্তে আস্তে। ব্রোশিয়ার মানে হচ্ছে ভাঁজ করা ডকুমেন্ট বা ইনফরমেশন ডিজাইন, এই ধরনের কিছু। আচ্ছা, তারপরে আসি হোয়াট আর বিলবোর্ড। বিলবোর্ড বলতে আমরা কি বুঝি? কেউ কি কখনো বিলবোর্ড দেখেছি? বিলবোর্ড বলতে কি বুঝি? মানে আমরা রাস্তাঘাটে যখন যাই তখন রাস্তার সাইডে, তারপর হচ্ছে মাঝখানে অনেক বড় একটা ব্যানার দিয়ে একটা ডিজাইন লেখা থাকে না, তো ওই যে প্রচার করে যে, এটাকে বলা হয় বিলবোর্ড। তার মানে বুঝলাম বিলবোর্ড কি? বিলবোর্ড হলো বড় আকারের বিজ্ঞাপন যা জনবহুল স্থানে স্থাপন করা হয়। মানে আপনার কোম্পানির নাম, আপনার প্রোডাক্ট কি, এইটা এমন জায়গায় স্থাপন করা যেখানে অনেক মানুষ চলাচল করে, এই জন্যই এটাকে বলা হয় বিলবোর্ড। বিলবোর্ড মানে বড় ধরনের বোর্ড ডিজাইন করা। আচ্ছা, আমি একটা লাইভ একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আমি ক্লাস শেষে দেখাচ্ছি বিলবোর্ড। আপাতত ক্লাসে কন্টিনিউ করি। আচ্ছা, কেউ কথা না বলি। দেখেন লেখা আছে হোয়াট ইজ বুক ডিজাইন, মানে বইয়ের পৃষ্ঠা এবং বইয়ের ভিতরে এক ধরনের ডিজাইন থাকে না, এই ধরনের ডিজাইন হচ্ছে বুক ডিজাইন এবং বুক কভার ডিজাইন। তারপর দেখেন ম্যাগাজিন ডিজাইন বলতে কি বোঝানো হয়েছে? ম্যাগাজিন বলতে টাইপোগ্রাফি, কভার, এগুলা। ঠিক আছে, তারপর হচ্ছে প্যাকেজিং। আমরা অনেক সময় অনেক কিছু কিনি প্রয়োজনে, এগুলো প্যাকেট থাকে না, এই যে প্যাকেটের যে ডিজাইনটা, এই ধরনের ডিজাইনকে বলা হয় হচ্ছে প্যাকেজিং ডিজাইন। আর অনেক সময় আমরা একটা কি বলে বোতল টাইপের কাচের জার থাকে, ওইগুলা কিনি, ওইগুলোর চতুর্থ সাইডে একটা মোড়ানো একটা ডিজাইন থাকে না, ওই ডিজাইনটাই বলা হয় লেবেল ডিজাইন। বুঝতে পারছি? ওই ডিজাইনগুলো কি লেবেল ডিজাইন। তারপর হচ্ছে স্টিকার ডিজাইন, বিভিন্ন ধরনের স্টিকার হয়। আচ্ছা, হোয়াট ইজ টি শার্ট ডিজাইন, এটাকে বলার প্রয়োজন আছে? আচ্ছা, তারপর বলছে বিলবোর্ড কেন ব্যবহার করা হয়, বলে দিছি। ম্যাগনিফিকেশন ভিউ, অনেকগুলো অপশন দেখা যাচ্ছে না, এই যে এইগুলোর কাজ কি, এক একটার কাজ এক এক ধরনের। এই যে একটু আগে বললাম যে প্রিন্টার সিলেক্টেড করতে হবে, এই যে এখানে আছে প্রিন্টার, এই যে প্রিন্টার কিভাবে সিলেক্টেড করতে হয়, এই ড্রপ ডাউনে ক্লিক করে আমার এখানে যে প্রিন্টারটা থাকবে ওই প্রিন্টারের মডেল শো করবে, জাস্ট ওই মডেলটা সিলেক্ট করে প্রিন্ট করতে হবে। তারপর এখান থেকে প্রিন্ট অল পেজ হবে নাকি কি প্রিন্ট কারেন্ট পেজ। কারেন্ট পেজ বলতে আমার ডকুমেন্টে ধরেন 10টা পেজ, এখন আমি কোন পেজটা প্রিন্ট করতে চাই। কারেন্ট পেজ বলতে আমার মাউস কার্সার যে পেজ থাকবে ওই পেজটা, আর অল পেজ বলতে যতগুলা পেজ থাকবে সবগুলা। আচ্ছা, তার নিচে দেখেন আছে এই যে এখানে প্রিন্ট ওয়ান সাইড, এই ড্রপ ডাউন বক্সে যদি আমরা ক্লিক করি এখানে দেখো দুটো অপশন আসছে, প্রিন্ট ওয়ান সাইড মানে শুধুমাত্র এক সাইডে প্রিন্ট হবে, এক সাইডে। যেরকম ভাবে এটা এই দেখেন এই হাজিরা শীটটা শুধুমাত্র এক সাইডে প্রিন্ট। আমরা চাইলে একই ডিজাইন মনে করো 50 পৃষ্ঠার একটা পিডিএফ, এটাকে 25 পৃষ্ঠায় কনভার্ট করতে পারি, 25 পাতায়, মানে 2 পেজ এপি টু পিট করে। এই যে সেটিংটা এটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে। আর তার নিচে দেখেন লেখা আছে ওরিয়েন্টেশন, এটা কি ল্যান্ডস্কেপে হবে নাকি পোর্ট্রেটে হবে।
এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ এবং এটা হচ্ছে কি পোর্ট্রেট। তারপর পেপার সাইজ কি ধরনের হবে, এই যে এখান থেকে এই যে কি ধরনের পেপার আমরা সিলেক্টেড করব এটা এখান থেকে সেটআপ করতে পারি। এই যে ঠিক আছে, এই যে এখান থেকে ডবল ক্লিক করলে বেশিরভাগ সম্ভাবনা আমরা A4 এর পেপারে প্রিন্ট করি। ঠিক আছে, তারপর নিচে দেখেন লেখা আছে মার্জিন। এই যে মার্জিনটার মাধ্যমে একটা পেজ সেটআপ হয়, কোন দিকে কত কাটা বা বেশি কাটা কম কাটা এই সব সেটআপ হয়ে যাবে। তার নিচে দেখেন লেখা আছে 1 পেজ পার শীট, মানে প্রত্যেকটা মানে একটা পিডিএফ যদি 50টা পৃষ্ঠা থাকে এক পেজে শুধুমাত্র একটা পেজে প্রিন্ট হবে। আর যদি এক পেজে দুইটা সাইড থাকে, দুইটা সাইড আমরা প্রিন্ট করতে চাই, জাস্ট 2 পেজ পার শীট, মানে দুইটা পৃষ্ঠা একটা পৃষ্ঠাতে প্রিন্ট হবে এইটা। যদি আমি চাই 4টা পৃষ্ঠা একটা পেজে প্রিন্ট হবে, জাস্ট 4টা, এভাবে সিলেক্টেড করে দেওয়া যায়। আমরা অনেক সময় এইচএসসি বা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় দেখতাম না যে একটা ল্যান্ডস্কেপ পেপার, এই ল্যান্ডস্কেপ পেপারের ভিতরে এক সাইডে একটা প্রশ্ন, এই বাম সাইডে আরেকটা প্রশ্ন দেখতাম না। এই যে তখন ডিজাইনটা করা হয়েছে 2 পেজে, কিন্তু পেজ বাঁচানোর জন্য দুইটা পেজকে একটা পেজে কনভার্ট করা হতো। ঠিক আছে, আচ্ছা এটা কি এখন প্রিন্টের সমস্ত কাজকর্ম বুঝতে পারছেন? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটাই দেখাই নাই, সেটা হলো এই যে এখান থেকে কপি, আপনি কয় কপি প্রিন্ট করতে চাচ্ছেন। ধরো যদি এখানে 10 কপি দেন 10 কপি হবে, যদি 1 কপি দেন 1 কপি হবে। আর আরেকটা বিষয় হলো এই যে এখান থেকে প্রিন্ট ওয়ান সাইড, যদি ওয়ান সাইড দেন ওয়ান সাইড হবে, যখন এখান থেকে পেজ, আপনি এখান থেকে পেজ সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, এই যে 10 পর্যন্ত প্রিন্ট হবে। আপনি যদি চান 1 3 5 7 1,3,5 এভাবে 7, মানে আপনি চাইলে বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে পারবেন, আবার হচ্ছে চাইলে জোড় সংখ্যার পেজগুলোও প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই ছিল প্রিন্টের কাজগুলা, মানে বেসিক প্রিন্টের কাজগুলো। আমাদের গ্রাফিক্সের ডিজাইনের প্রিন্টার হচ্ছে আলাদা, ওইটা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস করব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিছু টপিক, কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। দেখেন লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং দ্য ফার্স্ট স্টেপ প্রফেশনাল ডিজাইন ওয়ার্ক। ডিজাইন তৈরি করতে হলে প্রথম কাজ কি? প্রথম কাজটাই হচ্ছে এলাইন অবজেক্ট ইন ডিজাইন, মানে ডিজাইনের ভিতরে লেখা ছবি, লেখা ছবি, লোগো, আইকন এগুলোকে সুন্দরভাবে সাজায় একটা ডিজাইন তৈরি করা, এটাই বলা হয়েছে। সরি তো সিলেক্টিং রিকোয়ার্ড ডিজাইন ওয়ার্ক মানে দেখি নাই, তো ডিজাইন করার জন্য সিলেক্ট করতে হবে, মানে ওই এলিমেন্টগুলা সিলেক্ট করে ডিজাইনে আনতে হবে। তারপর হোয়াট ইজ ইউজ টু মেজার অ্যান্ড অ্যালাইন অবজেক্ট ইন ডিজাইন, মানে মেজার বলতে মিলানো, অ্যালাইন বলতে সাজানো, অবজেক্ট বলতে বিভিন্ন এলিমেন্ট, লেখা, ছবি এগুলো হইতে পারে। কিভাবে সাজাবো, এই যে গাইডস এন্ড রুলস, একটু আগে গাইডস কি দেখাইছি, রুলার কি এটাও দেখাইছি। গাইডস কি, এই যেগুলা রুলার থেকে টান দিয়ে একটা লাইন চলে আসে, এটাই হচ্ছে গাইডস। আবার হচ্ছে রুলার তো রুলারই, এটা কন্ট্রোল আর দিলে রুলার অ্যাক্টিভ হয়, কন্ট্রোল আর দিলে চলে যায় আমার। আচ্ছা লেখা আছে হুইচ টুল এসেনশিয়াল ফর ক্রিয়েট সিমেট্রিক্যাল অ্যালাইন লেআউট। সিমেট্রিক্যাল অ্যালাইন বলতে কি বুঝি? সমতল। স্মার্ট গাইড নামে ইলাস্ট্রেটর একটা অপশন আছে, সেটার মাধ্যমে করা যায়, মানে উভয় ভাষার সমান। প্রিপেয়ারিং বেসিক স্ট্রাকচার অফ এ ডিজাইন ইজ কল্ড। বেসিক স্ট্রাকচার মানে ডিজাইন কিরকম হবে এটা একটা স্ট্রাকচার আগে থেকে তৈরি করে ফেলা, এটাকে বলা হয় লেআউট অফ দ্য প্রেজেন্টেশন বা ডিজাইন। তারপর বলা আছে মার্কস ইন ডিজাইন লেআউট মেইনলি ইউজ ফর, মানে মার্কস কেন ডিজাইনে ব্যবহার করা হয়? প্রিন্টিং অ্যাকুরেসি, যাতে প্রিন্ট সঠিকভাবে হয়। রেজিস্ট্রেশন মার্ক নামে একটা মার্ক আছে, এই মার্কটা ব্যবহার করা হয় হচ্ছে কালার সঠিকভাবে নির্বাচন করার জন্য। তারপর হচ্ছে কাটিং মার্ক বা ট্রিম মার্ক, এই ট্রিম মার্কটা ব্যবহার করা হয় ডিজাইনে, মানে ডিজাইন প্রিন্ট হওয়ার পরে ধরেন অনেকগুলা পেজ তো একসাথে প্রিন্ট হবে, তখন অপ্রয়োজনীয় অংশ তো পেজ থেকে কেটে দিতে হবে না, এই যে কেটে দেওয়ার জন্য ক্রপ মার্ক বা হচ্ছে ক্রপ মার্ক ব্যবহার করা হয় বা ব্লিড মার্ক। তা আরো কয়েকটা ডিজাইন মার্ক আছে, এটা আমরা পরে দেখব। আর লকিং লেয়ার এনশিওর, লেয়ার যদি আমরা লক করি তাহলে কি হয়? লেয়ার লক করলে আমরা কোনো কিছু মুভ করতে পারি না, তাই না?
একটু আগে আমরা দেখেছি। এই যে যদি এই লেয়ারটা লক থাকে তাহলে আমরা হচ্ছে এই যে কোনো কিছু কি করতে পারি না, এই যে মুভ করতে পারি না, এই যে মুভ করতে পারি না। ইলাস্ট্রেটরও সেম, ঠিক আছে, এটার কথাই বলা হয়েছে। তারপর হুইচ অপশন অ্যালাউ টু ইনসার্ট টেক্সট, ইনসার্ট থেকে নেওয়া যায়। অ্যাপ্লাইং ভিজুয়াল ইফেক্ট কিভাবে করা যায়, স্টাইলিং থেকে। আচ্ছা, এই প্রশ্নগুলো আপনারা হচ্ছে করবেন, একটা একটা বুঝিয়ে দিব নাকি প্র্যাকটিক্যাল কাজে যাব? প্র্যাকটিক্যাল কাজে চলে যায়, সেটাই ভালো হবে। এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, এই পিডিএফটা আপনাদেরকে দিব, আপনারা এগুলো জাস্ট পড়বেন, ঠিক আছে? এই পিডিএফটা জাস্ট পড়বেন, বেশি প্রশ্ন নাই, 20টা মাত্র, ঠিক আছে? তো আজকে সিবিএলএম এর ক্লাসটা এই পর্যন্ত ছিল, এখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে।